সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, কুশলে আছেন, নিরাপদে আছেন। ছোটকাল থেকেই আমাদেরকে প্রতিযোগিতা করার জন্য অনুপ্রাণিত করা হয়। প্রতিযোগিতা অর্থাৎ জিততে হবে, আর না জিতলে সেটা যদি একটুর জন্যও হয় তবুও খালি হাতে ফিরতে হবে, কারণ উইনার্স টেক অল, এটাই প্রতিযোগিতার নিয়ম। তাই তো আমরা সবাই জিততে চাই, কেউ পরাজয় মেনে নিতে চায় না। অধিকন্ত বিজয়ী দল এমনভাবে জয়োৎসব করে যে পরাজিত দলের যেন লজ্জাস্কর একটা কিছু ঘটে গিয়েছে, আর দুপক্ষই মনে করে এটাই যেন জীবনের শেষ কোনো ঘটনা। বিশেষ করে পরাজিতের পক্ষে সেটা মেনে নেওয়া খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, আর প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষকে মনে হয় শত্রু। এ প্রবণতা আমাদের সমাজে একটা দুরারোগ্য ব্যাধির মতো হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাধিতে কম বেশি সমাজের সকল বয়সী মানুষই আক্রান্ত। এর থেকে পরিত্রাণ না পেলে সমাজ এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আত্মসম্মানবোধ অক্ষুণ্ণ রেখে পরাজয় মেনে নেওয়া আর শালীনভাবে বিজয় উল্লাস করা সবাইকে শিখতে হবে। আমি মনে করি বিষয়টি আমাদের সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ সব বয়স এবং শ্রেণী পেশার মানুষদের জীবনে প্রতিনিয়তই জয় আর পরাজয়ের ঘটনা ঘটতেই থাকে। এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পরাজিত হওয়া আর পরাজিত মনে করা এক কথা নয়। গেটিং ডিফিটেড অ্যান্ড ফিলিং ডিফিটেড ইজ নট সেম। আজকের এই আলোচনায় আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পরাজয় সফলতার সোপান। ডিফিট ইজ ফিউল টু সাকসেস। পরাজয়কে একটি ঘটনা হিসাবে মেনে নিলে পরবর্তী জয়ের সোপান রচনা করা হয়। পরাজিত হওয়া আর পরাজিত মনে করা দুটো আলাদা আলাদা বিষয়। কথায় আছে, লুজিং উইথ ক্লাস টার্নস ইয়োর লস ইন্টু মাচ বিগার ভিক্টরি দ্যান এনি উইন উড। অর্থাৎ নিজ সম্মান বজায় রেখে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বীকে জেতার জন্য অভিবাদন জানালে সে ঘটনা জেতার চেয়ে অনেক বড় কিছু হতে পারে। কারো জীবনের প্রতিটি পরাজয়ই প্রকৃতপক্ষে জয় হতে পারে, কারণ বেশি বেশি জেতার জন্য নিজেকে বেশি করে পরাজয়ের সম্মুখীন করে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় বা ঝুঁকি নিতে শিখতে হবে। প্রতিটি পরাজয়ের ঘটনাকে আপনি কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ প্রতিটি পরাজয়ের ঘটনার মধ্যে আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয় থাকে। পল ব্রাউনের কথায়, ইউ ক্যান লার্ন আ লাইন ফ্রম আ উইন অ্যান্ড আ বুক ফ্রম আ ডিফিট। অর্থাৎ বিজয় থেকে আপনি মাত্র একটা লাইন শিখতে পারেন, কিন্তু পরাজয় থেকে আপনি পুরো বইটাই শিখতে পারবেন। প্রতিটি পরাজয়ের ঘটনার মধ্যে জয় লুকিয়ে থাকে, কারণ পরাজয় হচ্ছে আপনার জয়ের পথে যাত্রার একটি অংশ। মনে রাখতে হবে, জয়ের বিপরীত কিন্তু পরাজয় নয়। পরাজয় হচ্ছে সে জার্নি, এটা জয়ের পথে যাত্রার একটি অংশ মাত্র। রিমেম্বার, লুজিং ইজ নট দ্য অপোজিট অফ উইনিং, ইট ইজ পার্ট অফ দ্য জার্নি টুয়ার্ডস সাকসেস। সবার জীবনে প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে হার আর জিত হতেই থাকে। সবাই হারে, আবার সবাই জিতে। হার বা জিত কোনোটাই কিন্তু স্থায়ী নয়, কোনোটাই জীবন নয়। হার জিত জীবনের একটা অপরিহার্য সত্য। খেলার মাঠ, কোর্ট কাচারি বা যুদ্ধক্ষেত্র সহ যে কোনো প্রতিযোগিতায় একদল জিতবে আর একদল হারবে, এটাই স্বাভাবিক। যুদ্ধের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ পরাজিত পক্ষকে তা মেনে না নিয়ে কোনো উপায় থাকে না। কিন্তু জীবনের সব প্রতিযোগিতার বেলায় যে পক্ষ হেরে যায় তারা পরাজয় মেনে নিতে চায় না, আর এমন ভাব করে যে সেটাই জীবনের শেষ। অপরদিকে বিজয়ী দল এমনভাবে জয়োৎসব করে যে তাতে মনে হয় যেন এই জিত তাদের জন্য স্থায়ী কিছু একটা, এবং সেভাবেই বিজিত পক্ষকে হেয় করে বিভিন্নভাবে বিভিন্ন রকমে তার আচরণ করে থাকে। ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে একটা শত্রু ভাব তৈরি হয়। আমরা জানি যে সব প্রতিযোগিতায় এক দলের হার হবেই, কিন্তু সেটা মেনে নেওয়া সত্যি একটা কঠিন ব্যাপার। আর প্রতিযোগিতা যত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, হার মেনে নেওয়া কিন্তু ততই কঠিন হবে, কষ্টসাধ্য হবে। পক্ষান্তরে জিত বা হার
কোনোটাই যেহেতু স্থায়ী কিছু না, তাই যেমন পরাজিত দলকে তা মেনে নিয়ে সামনে তাকাতে হবে, আর বিজয়ী দলকে মার্জিতভাবে তাদের জয়োৎসব পালন করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা যত বেশি কঠিন হবে, সবাইকে তত বেশি করে নিজের সম্মান অটুট রেখে হার মেনে নেওয়া আর শালীনভাবে জয়োৎসব করা শিখতে হবে। একটা ছোট্ট বাচ্চার জন্য সবসময় জেতা তার কাছে অতি প্রয়োজনীয় একটা বিষয়। যেনতরভাবে জিতলেও তার মনে এক ধরনের অহংবোধের সৃষ্টি হয়। পক্ষান্তরে পরাজয় তার ভিতর এক ধরনের লজ্জা আর অকৃতকার্যতার মনোভাব সৃষ্টি করে। ছোটরা কেবল জিতেই কিন্তু সন্তুষ্ট থাকে না, তারা বিভিন্ন ভঙ্গিমার মাধ্যমে বিজয় উল্লাস না করলে তাদের যেন স্বাদই মেটে না। আর হেরে গেলে তারা রাগে দুঃখে খেলার সরঞ্জামাদি ছুঁড়ে ফেলে বিভিন্নভাবে সবকিছুকেই দোষারোপ করতে থাকে। অল্প বয়স্ক ছেলেমেয়েরা এখনো পর্যন্ত তারা তাদের বিভ্রম জগৎ থেকে বেরিয়ে আসতে পারেনি, তারা বাস্তবে আসতে পারেনি। তাদেরকে বুঝাতে হবে যে জয় পরাজয় জীবনের একটি ঘটনা মাত্র, জীবন নয়। জীবন অনেক বড় একটা কিছু। অল্প বয়সীদের জন্য বিষয়টা কিছুটা মানানসই হলেও বয়স্কদের জন্য তা কোনো রকমেই গ্রহণযোগ্য নয়। ছোটদের এমন মনোভাব গড়ে ওঠার জন্য বড়রাই কিন্তু দায়ী, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। বড়রা বিষয়টি অনুধাবন করলে তারা ছোটদেরকে শেখাতে পারবে। বড়দের হাতেই কিন্তু স্টিয়ারিং, তাই বড়রা ছোটদের মতো আচরণ করলে সেটা অনেকটা মাতাল অবস্থায় গাড়ি চালানোর মতো বিপজ্জনক হবে। সম্মানের সাথে হার মেনে নেওয়া এবং শোভনভাবে শালীনতার সাথে জয়োৎসব পালন করার ক্ষমতা অর্জন করা সব মানুষের জন্য একটি অত্যাবশ্যকীয় শিক্ষণীয় বিষয়। সবাইকে বুঝতে হবে যে পরাজয় যেমন স্থায়ী কিছু না, তেমন জয়ও না। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে পরাজয় মেনে নিতে হবে, সেটা ঠিক আছে, কারণ মেনে না নিয়ে আর উপায় কি, কিন্তু সম্মানের সাথে কেন? সাধারণভাবে পরাজয় মেনে নেওয়া কখনোই খুব সোজা ব্যাপার নয়, কিন্তু মনে রাখতে হবে পরাজিত হবার পর কে কিভাবে আচরণ করে, অর্থাৎ কিভাবে সে পরাজয়টা মেনে নেয়, সেটা সেই মানুষটার প্রকৃত পরিচয় প্রকাশ করে, সেটা অন্য মানুষের মনে, দর্শকদের মনে গেঁথে থাকে। আপনি আপামর মানুষের স্মৃতিতে কিভাবে অম্লান থাকতে চান সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অভাগা পরাজিত হিসাবে নিশ্চয়ই নয়, নট লাইক আ সোর লুজার। এ প্রসঙ্গে আলফ্রেড নোবেলের জীবন থেকে নেওয়া একটা কাহিনী আমি সংক্ষেপে আলোচনা করব। আলফ্রেড নোবেল নোবেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার নাম, বোধ করি আপনারা সবাই সেটা জানেন। তিনি ছিলেন বিস্ফোরক দ্রব্য ডায়নামাইটের আবিষ্কারক। ডায়নামাইটের ব্যবসা করে তিনি প্রচুর অর্থ আয় করেন। সবারই জানা আছে যে বিস্ফোরক দ্রব্যটি নিয়ে যেমন অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে পাহাড়ের মতো অনেক বড় বড় কিছু ভেঙে মানুষের কাজকে সহজ করা যায়, তেমনি সেটা আবার সামরিক প্রয়োজনে ব্যবহার করে মানুষের জানমালের প্রভূত ক্ষতি করা যায়। আলফ্রেড নোবেলের সে যুগে ফরাসি একটি পত্রিকায় ভুল করে আলফ্রেড নোবেলের নামে মৃত্যু বার্তা প্রকাশ করা হলো। বিস্ফোরক দ্রব্যাদি নিয়ে কাজ করার সময় একটা দুর্ঘটনায় অন্যান্য কিছু মানুষের সাথে এই আলফ্রেড নোবেলের ছোট ভাই লুডভিগ আলফ্রেড মারা যাওয়ার পর মৃত্যু বার্তাটি ভুল করে প্রকাশিত হয়। পত্রিকাটি শিরোনামে লিখল, লো মাকসন দো লা মক্ত এ মক্ত, দ্য মার্চেন্ট অব ডেথ ইজ ডেড, মৃত্যুর সওদাগারের মৃত্যু। পত্রিকাটি আরও লিখল, ডক্টর আলফ্রেড নোবেল সেই ব্যক্তি যিনি অল্প সময়ে অনেক মানুষ মারার উপকরণ তৈরি করে অনেক সম্পদশালী হয়েছেন। যদিও পরবর্তীতে ভুল সংশোধন করা হয়, কিন্তু মৃত্যুর আগেই নিজের ভুল মৃত্যু বার্তা পড়ে আলফ্রেড নোবেলের মনে দাগ কেটে যায়। তিনি অনুধাবন করেন যে মৃত্যুর পর তাকে মানুষ এভাবেই স্মরণ করবে। এই ঘটনার পর আলফ্রেড নোবেল তার ব্যবসায়ের 95% অর্থ দান করে নোবেল ফাউন্ডেশন গঠন করেন এবং পরবর্তীতে সবার কাছে তিনি শান্তির দূত হয়ে তারপরে তিনি মৃত্যুবরণ করেন। আমাদের দেহ মন পরাজয়কে প্রত্যাখ্যান করে, এই অনুভবটা আমাদের মস্তিষ্কে গেঁথে আছে, যার ফলে আমাদের ভিতর পরাজয়ের ভয় এমন গভীরভাবে গ্রথিত থাকে যে কোনো পরাজয়ের পর আমাদের দেহ মন তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করে।
ইতিবাচক মনোভাব প্রদর্শন করে যেমনভাবে পরাজয় মেনে নিতে হবে, তেমনিভাবে বিজয়ী হলেও শালীনতা বোধকে ছুঁড়ে ফেলা যাবে না। জয় বা পরাজয়ের কোনো ঘটনায় উদ্ভূত আবেগ যেন আপনাকে পরাভূত করতে না পারে, সে কথা সবাইকে মনে রাখতে হবে। কথায় আছে, what does not kill you makes you stronger। অর্থাৎ কোনো কিছু আপনাকে ধ্বংস যদি না করতে পারে, সেটি আপনাকে অধিকতর শক্তিশালী করে তুলবে। অর্থাৎ পরাজয় যদি আপনাকে পরাজিত করতে না পারে, তবে তা আপনাকে শক্তিশালী করে ভবিষ্যৎ বিজয়ের শক্ত সোপান তৈরি করবে। কেউই হারতে চায় না। হার মেনে নিতে না চাওয়া আর জিতে গেলে আবেগ আপ্লুত হয়ে অনিয়ন্ত্রিতভাবে বিজয়োল্লাস করা, এটা মানুষের একটা স্বভাবজাত প্রবণতা। এটা আমাদের আসলেই মনুষ্য দুর্বলতা বটে। কিন্তু মনে রাখতে হবে, হার মেনে নেওয়া আর হেরে যাওয়া কিন্তু এক কথা নয়। কোনো প্রতিযোগিতায় হেরে গেলে সে ঘটনা যদি তাকে হারাতে না পারে, তবে সে সেটা মেনে নিয়ে নিজেকে আরো অধিকতর শক্তিশালী করে গড়ে তুলতে পারবে। সবাই জিততে চায়, কিন্তু কেন? প্রতিটি বিজয়ের ঘটনা মানুষের মনে সামনে অগ্রসর হওয়ার আগ্রহ সৃষ্টি করে। আমরা যদি কিছুটা ফ্ল্যাশব্যাকে যাই, যে চিন্তা করি যে আমাদের সকাল থেকে শুরু করে রুটিন কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখব সকালে বেশ কিছু ছোট ছোট বিজয় অর্জন করে নিজেকে কিন্তু আমাদের প্রমাণ করতে হয়। এবং সকালেই নির্ধারিত হয়ে যায় যে দিনটা একটা সাফল্যের দিন হবে কিনা। ধরুন, সকালে উঠে অনেকেরই নিজের বিছানা ঠিকঠাক করতে হয়। ধরা যাক তার জন্য সময় লাগে 10 মিনিট। তারপর দাঁত মাজা, গোসল করা, নাস্তা করা ইত্যাদি করতে আরো 30 মিনিট। এগুলো সময়ের মধ্যে শেষ করে 8টার বাস বা ট্রেন ধরে 9টার মধ্যে অফিসে পৌঁছে আপনাকে কার্ড পাঞ্চ করে তারপর দিন শুরু করতে হয়। এই কাজগুলো সময়ের মধ্যে শেষ করে, অর্থাৎ নানা প্রতিকূলতাকে পরাজিত করে আপনার দিন শুরু করতে হয়। স্মল উইনস বিল্ড কনফিডেন্স। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে জিততে পারলে আত্মবিশ্বাস জন্মায়। এটা স্নোবল এফেক্টের সাথে তুলনা করা যায়। বিষয়টা একটা ছবির মাধ্যমে স্ক্রিনে দেখানো হচ্ছে। ছবিতে দেখানো হচ্ছে যে ছোট ছোট কাজ দিয়ে দিন শুরু হয়, আর ছোট ছোট বিষয়ে জিতে আত্মবিশ্বাস বাড়তে থাকে। কিন্তু এত সবের পর যদি অফিসে যেয়ে কোনো ছোটখাটো বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন, তাহলে দিনটাই হয়তো আপনার মাটি হয়ে যাবে। ভাবুন দেখি, যদি নাস্তা করতে দেরি হওয়ার জন্যে 8টার ট্রেন মিস হয়ে যায়, বা সকালে চা খাওয়ার সময় যদি আপনি দেখেন যে চা পাতা ফুরিয়ে গিয়েছে, বা আপনি যদি দেখেন যে আপনার কলে বা লাইনে পানি নেই, ভেবে দেখুন তখন কি অসহায় বোধ হবে আপনার। সকালেই আপনার মনটা বিষিয়ে উঠবে। আপনি তখনও কিন্তু দিনটা শুরু করেননি। সকালে উঠে এই ছোট ছোট বিজয়গুলো আপনাকে দিনের অন্য সব কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সাহস যোগায়। কিন্তু আমরা জানি যে সকালের কাজগুলো তুলনামূলকভাবে সহজ, অনেকটা হাতের নাগালের মধ্যে ঝুলে থাকা ফলের মতো, টুপ করে আপনি ছিঁড়ে নিতে পারেন। এগুলোতে জয়লাভ করলে আপনার মনে যে আত্মবিশ্বাসের জন্ম নেবে, সেটা ধীরে ধীরে পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়া বরফ খণ্ডের মতো ধীরে ধীরে বড় আকার ধারণ করে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে সময় মতো অফিসে হাজির হয়ে আরো অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনাকে সাহস যোগাবে। এটাকেই স্নোবল এফেক্ট বলা হয়। দিনের শুরুতে ছোট ছোট বিষয়গুলোতে যদি আপনি হারতে থাকেন, তাহলে হয়তো দিনটাই আপনার মাটি হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জীবনে সবার জন্য জেতা জরুরি, তবে সেটা যেন যেন রকমে না হয়। সকালে ট্রেনে বা বাসে ওঠার দৌড়ে ঠেলাঠেলি হবেই, তবে অন্যের অধিকার বঞ্চিত করে আপনি যদি জোর করে আপনি যদি জিততে চান, তাহলে হয়তোবা কোনো নেতিবাচক কিছু ঘটে আপনি হয়তোবা সময় মতো অফিসে পৌঁছাতে পারবেন, কিন্তু আপনার মনটা খারাপ থাকবে, আর তাতে দিনটা আপনার ভালো যাবে না। আর যেহেতু হার জিত একটা কয়েনের এপিঠ আর ওপিঠ, অর্থাৎ সবার জীবনে হার জিত থাকবেই, তাই কোনো হার বা জিতের ঘটনাকে কেবল একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখতে শিখতে হবে। মনে রাখতে হবে, উইনিং ইজন্ট এভরিথিং, ইজ দ্য অনলি থিং। হেরে গেলে সেটাকে যেমন ইতিবাচক মনোভাব নিয়ে মেনে নিয়ে
নিজের মান উন্নয়নে মনোযোগী হতে হবে, তেমনি জিতে গেলে আত্মতুষ্টিতে ভরপুর হয়ে সেটাকে স্থায়ী ভাবলে তার জন্য পরবর্তীতে পরাজয় নিশ্চিত। সবাই কেবল জিততে চায়, এ বিষয়টি মনোবিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে সেটা দেখা যাক। সবসময় জেতার প্রবণতা বৈদ্যুতিক তারের মতো আমাদের মস্তিষ্কে কিন্তু গেঁথে আছে। সবকিছুর মূল হচ্ছে জিততে হবে। আমাদের বাঁচা মরা এবং জীবনের সব প্রাপ্তির মূল হচ্ছে জেতা। আমরা যারা বর্তমানে এই পৃথিবীতে বসবাস করছি তারা সবাই কিন্তু জিতেই এখানে এসেছি। হাজার লক্ষ শুক্রাণু মায়ের ডিম্বকোষে প্রবেশ করার দৌড়ে সবাইকে পিছে ফেলে আমরা জেতার ফলেই এই পৃথিবীর আলো আমরা দেখছি। জন্মগতভাবেই আমাদের শরীর মন হার মেনে নিতে চায় না, মেনে নেয় না। জীবন বাঁচাতে হলে জিততে হবে। আমরা যখন কোনো আসন্ন বিপদের সম্মুখীন হই তখন আমাদের ভিতর স্বয়ংক্রিয়ভাবে একটা তাড়না কাজ করে, যে সেটা হলো ফাইট অর ফ্লাইট, যুদ্ধ করো অথবা ভাগো। এইভাবে আমরা নিজেকে বাঁচাতে চাই। এমন পরিস্থিতিতে আমাদের শরীরে অভূতপূর্ব জোর আসে। পরাজয়ের ভয়ে সে ধরনের পরিস্থিতিতে শরীর বেশি মাত্রায় দক্ষ হয়ে ওঠে। পরাজয়ের ভয় আমাদেরকে জেতার প্রবণতাকে আসক্তিতে পরিণত করে এবং সবসময় জেতার জন্য চিন্তাপ্রসূত পরিকল্পনা প্রস্তুত করতে সহায়তা করে। মানুষ যখন কোনো বিপদ বা প্রতিকূলতার সম্মুখীন হয় তখন সে নিজেকে বাঁচানোর জন্য রিফ্লেক্সিভ অ্যাকশন তাড়িত হয়ে হয় লড়াই করো, না হয় দৌড়ে পালাও, ফ্লাইট অর ফাইট, এই ধরনের মনোভাব গ্রহণ করে। এ প্রসঙ্গে লিওনেল মেসি ফুটবলের জীবন্ত কিংবদন্তির একটা ঘটনার কথা উল্লেখ করতে চায়। কোপা আমেরিকা, আমেরিকান কাপ, দক্ষিণ আমেরিকার চতুর্বার্ষিক ফুটবল টুর্নামেন্ট, পৃথিবীর সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্ট এটা। কোপা আমেরিকা 2015 আর্জেন্টিনা এবং চিলির মধ্যে ফাইনাল খেলা। মূল খেলা 0-0 ড্র হলো। এক্সট্রা টাইমে খেলাও আবার গোল শূন্যভাবে শেষ হলো। অতএব খেলাটি পেনাল্টি শুট আউটে গড়ালো। টান টান উত্তেজনা, শেষমেশ আর্জেন্টিনা হেরে গেল। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে লিওনেল মেসি শুট আউটে তার গোল মিস করল। পরবর্তী বছর অর্থাৎ 2016 সালে আবার কোপা আমেরিকা, এটা ছিল কোপা আমেরিকা কাপের শতবর্ষ পূর্তির খেলা। খেলাটা ইউএসএতে অনুষ্ঠিত হলো। আর্জেন্টিনা আর চিলি আবার ফাইনাল উঠল। গোল শূন্য ড্র, এক্সট্রা টাইমেও কোনো ফল হলো না। খেলা আগের মতোই, গত বছরের মতোই গড়ালো পেনাল্টি শুট আউটে। মেসির উপর তখন পরাজয়ের ভয় এমনভাবে ভর করলো যে সে আবারও পেনাল্টি শুট আউটে সে মিস করলো, গোল মিস করলো। আর চিলি সেবারও চ্যাম্পিয়ন হলো। এবার লিওনেল মেসি ফ্লাইট অপশন বেছে নিল। সে ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করার ঘোষণা দিল। কয়েক মাস পর মেসি আবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার দলে ফিরল। এবার সে ফ্লাইটের পরিবর্তে ফাইট অপশন বেছে নিল। মেসির এই দুটো সিদ্ধান্ত কিন্তু পরাজয়ের ভয় অর্থাৎ ফিয়ার অফ লুজিং থেকেই উদ্ভূত। মেসি পরাজয় মেনে না নেওয়ার ফলে সে নিজেকে পরাজিত বলে ধরে নিয়েছিল। মেসি নিজেকে পরাজিত বলে ধরে নেওয়ার পর তার দুটো ছবি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই প্রথম ছবিটি মেসি হেরে যেয়ে মনে হচ্ছে সে বড় ধরনের কোন অপরাধ করে ফেলেছে। সে বাস্তবতা থেকে পালিয়ে যেন বাঁচতে চাচ্ছে। স্ক্রিনে দ্বিতীয় ছবিটিও মেসির। দেখুন হ্যান্ডসাম মেসিকে কেমন কুৎসিত দেখাচ্ছে। সে হার মেনে নিতে পারেনি বলেই তার এ ধরনের রিঅ্যাকশন হয়েছে। লিওনেল মেসিকে পরাজয়ের ভয় তাড়া করার ফলে পরাজিত হওয়ার পর প্রথমে সে বাস্তবতা থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে বাস্তবতার সম্মুখীন হয়ে যুদ্ধ করে আবার জেতার মনোভাব গ্রহণ করে। জীবনে পরাজয়ের ঘটনা আসবেই। সবাইকে বুঝতে হবে যে পরাজয় মেনে নেওয়া আর পরাজিত হওয়া এক কথা নয়। পরাজয়ের মধ্যেই পরবর্তী জেতার বীজ লুকিয়ে থাকে। আজকের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি যে জীবনে করা ভুলই সব থেকে বড় শিক্ষক, কিন্তু সবাইকে যদি নিজে ভুল করে তারপর শিখতে হয় তাহলে আমি
মনে করব যে আমার জীবনে করা ভুল করে আমি যা শিখেছি সে শ্রম বৃথা হয়ে যাবে। জীবন আমাকে যা শিখিয়েছে সেগুলো শেখার জন্য অন্যদেরকে যেন সেই একই ভুল না করতে হয়, সেজন্যই আমার এই প্রয়াস। মানুষের মনে চেতনা সৃষ্টি করার আমার লক্ষ্য। আমি একান্ত সামাজিক দায়বদ্ধতার চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই নগণ্য প্রচেষ্টা শুরু করেছি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মানবতার জয় হোক। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।